দর্শক, গেল 1 থেকে 1.5 মাস ধরে বাংলাদেশ কিংবা বাংলাদেশকে ঘিরে যা ঘটছে তা দেখে অনেকের মনে হতেই পারে যে সুসময় যাচ্ছে ডক্টর ইউনূসের, এবং অস্বীকার করবার উপায়ও নেই যে রমজানে চালের দাম বাদে মোটামুটিভাবে অন্যান্য যত সকল নিত্যপণ্য ছিল তার দাম সার্বিকভাবে গ্রহণযোগ্য ছিল বা কম ছিল বলা যেতে পারে। এরপর চীন সফরে $2.1 বিলিয়ন বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি মিলেছে। বিমস্টেকে নরেন্দ্র মোদীর সাথে ডক্টর ইউনূসের বহুল আকাঙ্ক্ষিত বৈঠকটি হয়েছে। দেশেও বিনিয়োগ সম্মেলন হচ্ছে এবং আজকেই নাসার সাথে সমঝোতা হয়েছে। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বাংলাদেশকে $100 কোটি বিনিয়োগের একটি প্রতিশ্রুতি দিয়েছে। যদিও এই সময় কেউ কেউ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদের নামে লুটপাট ভাঙচুরা চালিয়েছে। সব মিলে অনেকেই আগামী 5 বছরের জন্য ডক্টর ইউনূসকে সরকার প্রধান হিসাবেও রেখে দেওয়ার দাবি করছেন। এর বাইরেও কিছু প্রশ্ন রয়ে গেছে এবং সেই প্রশ্নের উত্তরগুলো আমরা জানবো। আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন অতিথিকে। আমাদের সাথে রয়েছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক, এবং আরও রয়েছেন মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, উপপ্রেস সচিব, প্রধান উপদেষ্টার। জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এবং জনাব মাসুদ কামাল, আপনাদের দুজনকেই স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ এত রাতে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে স্টুডিওতে আসবার জন্য। কেমন আছেন আপনারা? ভালো আছে। আলোচনাটা মাসুদ ভাই আপনাকে দিয়ে শুরু করতে যাচ্ছিলাম। একটু বলে রাখাটা বোধহয় ভালো যে আপনি ইউটিউবে যে ভিডিওগুলি দেন সেগুলো আমার প্রায় দেখা হয় এবং সম্ভবত সেই ভিডিওগুলিতে আপনার ব্যস্ততা অনেক বেড়েছে, কারণ টক শোতে ইদানিং আপনাকে একটু কম দেখছি। যাই হোক, এরকম একটি ভিডিওতে আমি দেখলাম যে ডক্টর ইউনূস এবং মোদির সাথে যে বৈঠকটি হলো সেই বৈঠকটি নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং যে ব্যাখ্যাটি তারা করছে সেই দাবিটি নিয়ে আপনি এক ধরনের সন্দেহ পোষণ করেছেন, এবং বিশেষ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্য নিয়ে, এবং বলছেন যে তার বক্তব্য অনেকটা রাজনৈতিক সরকারের প্রেস উইংয়ের মতন হয়ে যাচ্ছে। এবং একটি মন্তব্য আমি আপনাকে করতে শুনলাম যে ডক্টর ইউনূস কাকে কোথায় বসাতে হবে এ ব্যাপারটি জানেন, এরকম একটি কথা আপনি বলছেন। এবং এক্ষেত্রে কারণ হিসেবে আপনি বলছেন যেহেতু ভারতীয় গণমাধ্যমগুলোতে এই বিষয়টি আসেনি সেজন্যই আপনার সন্দেহটি হচ্ছে। তো ভারতীয় গণমাধ্যমে কোনো একটি বিষয় না আসলেই কি তা নিয়ে সন্দেহ করবার সুযোগ আছে নাকি? তার কারণ এই বৈঠকটি নিয়েও তো ভারতীয় গণমাধ্যম তার আগ পর্যন্ত কিছু বলেনি, শেষ পর্যন্ত তো বৈঠকটিও হয়েছে। ঠিক আছে, আপনার প্রশ্নটা ঠিক আছে। ভারতীয় গণমাধ্যমে না আসলেই সেটা গ্রহণযোগ্য হবে না, এটা আমি নিজেও মনে করি না। বাট আমি এটা মনে করি যে এই পর্যায়ের একটা মিটিংয়ে, এই মাপের একটা মিটিংয়ে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়েছে, সেটা তারা একদমই ব্ল্যাক আউট করে দেবে। ভারতের গণমাধ্যমে দুটো দিক আছে, কিন্তু আমি বলি আপনাকে, ভারতের গণমাধ্যম একটা হলো আঞ্চলিক গণমাধ্যম, আরেকটা হলো ওদের আপনার কেন্দ্রীয় গণমাধ্যম, যেটা জাতীয় পর্যায়ের গণমাধ্যম। দুটো কিন্তু দুই ধরনের চরিত্র। বাংলা গণমাধ্যম যেগুলো আছে সেগুলোর উপর ভরসা না করলে আমি খুব একটু দুঃখিত হব না, কিন্তু ওখানে কিছু কিছু গণমাধ্যম আছে, এবং সেখানে আমার যে সন্দেহটা ছিল, আপনি দেখেছেন আমার অনুষ্ঠান, আমি খুব ভালো লাগছে আমার শুনে, কেন আপনাদের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও আমার মতো মানুষের অনুষ্ঠান দেখে, এটা আমার জন্য খুব একটা আনন্দের ব্যাপার। আমি কিন্তু পরের দিন আরেকটা নিউজ করেছিলাম, এটা নিয়ে একটা ফলো আপ স্টোরি করেছিলাম, এবং সেই ফলো আপ স্টোরিতে আমি দেখিয়েছিলাম যে ওদের অনেক গুরুত্বপূর্ণ গণমাধ্যম আমাদের প্রধান উপদেষ্টার যে প্রেস সেক্রেটারি আছেন তার বক্তব্য নিয়ে তারা একটা রিপোর্ট করেছেন, যে ওনার বক্তব্যটা ওনারা বলেছেন যে এটা একটা দুষ্টুমিপূর্ণ এবং রাজনৈতিক মোটিভেটেড একটা বক্তব্য হিসেবে তারা উল্লেখ করেছেন। তো ওই মিটিংয়ে তো আমি ছিলাম না, ওনারা ছিলেন, ভারতের লোকজন ছিলেন, আমাদের লোকজন যারা ছিলেন তারা ছিলেন। আমার কথা হলো, পরের দিন তারা যে নিউজটা করলো, প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্যকে তারা যেভাবে আপনার বিশেষায়িত করলো, সেই ব্যাপারে আমাদের দিক থেকে কোনো প্রতিবাদ গিয়েছে যেটা ঠিক না? তারা মিসচিভাস বলছে বক্তব্যটাকে। ভারতীয় গণমাধ্যম যে কথা একাধিকটা 4-5টা গণমাধ্যম আমি দেখেছি, এবং সেগুলো আমি ইংরেজি গণমাধ্যমগুলি পরের দিন কোট করেছি, বাংলা টাইমে হিসাবে বাইরেই রাখছি। এবং তাদের যে বক্তব্যটা আমাদের দেশের প্রেস সচিব সম্পর্কে যে কথাটা ওনারা ওদের পত্রিকাগুলি বলতেছে, যদি তাদের এই বক্তব্যটা ভুল হয়ে থাকে, আমাদের দিক থেকে তার কোনো প্রতিবাদ করা হয়েছে? যখন হয়নি তখন আমি ধরে নিতে পারি আমার আগের দিনের সন্দেহটা ওয়াজ জাস্টিফাইড, কারণ আমি আগের দিন যে সন্দেহটা করেছিলাম তার প্রমাণ তো আমি পরের দিন পেলাম। কারণ ভারতীয় গণমাধ্যম নিশ্চয়ই আমার মতো একজন ব্যক্তির সন্দেহের উপর ডিপেন্ড করে তারা আলোচনা করে নাই, তাদের ওখানে লোকজন ছিল। তো সেই জায়গায় আমার আগের দিনের সন্দেহটা যথাযথ ছিল, এটা আমি এখন মনে করি। এবং আগের দিন আমি যে সন্দেহটা করেছিলাম আমার ভিত্তি কী ছিল, এই প্রশ্নটা আমি যখন ছিলাম না, ভিত্তি কী ছিল? আমার ভিত্তি কিঞ্চিত ছিল। কিঞ্চিতটা হলো এরকম
দেখেন আমি 35 ইয়ার্স আমি সাংবাদিকতা করেছি এবং অনেক বড় বড় ইভেন্ট কভার করার আমার অভিজ্ঞতা আছে। আমি যেভাবে জানি যে এই পর্যায়ের একটা মিটিংয়ে যে ভাষায় কথা হয় সেই ভাষার প্রকাশ আমি আমাদের মানে এই তথ্য সচিবের ভাষার মধ্যে পাইনি, যে কারণে আমার সন্দেহ হয়েছিল যে এভাবেই কি বলেছে, এভাবেই কি বলা হয়। আমি আমার সেই অভিজ্ঞতা থেকেই আমি এই সন্দেহটা করেছিলাম, কিন্তু আমি মানে একদম দৃঢ়ভাবে বলেছি তা না। আর আপনি আরেকটা যেটা প্রশ্ন করছেন আমাকে যে ডক্টর ইউনূস হয়তো জানেন না কাকে কোন জায়গায় বসাতে হবে, আমি এই বক্তব্যের সঙ্গে আমি আগেও একমত, এখনও একমত। আমি এই ধারণা পোষণ করি। উনি অনেক জায়গায় ভুল লোককে বসিয়েছেন, অনেক জায়গায়। এটা তো একটা প্রেস সচিব বলছি আমি, অনেক জায়গায় উনি ভুল লোককে বসিয়েছেন এবং যাকে বসিয়েছেন তিনি ওই কাজের যোগ্য না। উনি অন্য অনেক কাজের যোগ্য, ওই কাজটা উনি ভালো পারেন না, এটা আমি মনে করি। এবং আপনি যদি আমাকে দেখাতে পারেন আমি একদম ধরে 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 দেখাতে একজন মানে ভেটেরান জার্নালিস্ট। কে? শফিকুল আলম সাহেব তো একজন ভেটেরান জার্নালিস্ট। অসুবিধা কি? সবাই ভেটেরান জার্নালিস্ট। ওনার সম্পর্কে আমি কথা বলছি, আমারও তো অভিজ্ঞতা ওনার চেয়ে কম না। আচ্ছা, ফাইন। তো আমিও তো বলতে পারি আমার এই মন্তব্য কি সঠিক, আমার এই মন্তব্য ভুল হতে পারে, কিন্তু আমার মনে করেন 36 বছরের অভিজ্ঞতা। তার মানে হাসিনাকে ফেরাতে আলোচনা যেটি হয়েছে বলে প্রেস উইং দাবি করছে তা নিয়ে আপনার একটা সন্দেহ রয়ে গেছে। আমি তো এতক্ষণ তাই বললাম। আচ্ছা, ফাইন। আমার কথা কিন্তু ভুল হতে পারে। ভেটারেন জার্নালিস্ট হলে সে ভুল করবে না তাতে কিছু কথা নাই ভাই, ফেরেশতা তো না। আমি যে মন্তব্য করছি এই মন্তব্য ভুল হইতে পারে, কাজে আমি ভুল করতে পারি, উনিও ভুল করতে পারেন, কোনো সমস্যা নাই। জনাব আবুল কালাম আজাদ, আপনার কাছে যে ব্যাপারটি জানতে চাচ্ছিলাম যে এ ধরনের একটি কূটনৈতিক পর্যায়ের বৈঠক পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফ না করে প্রেস উইংকে কেন করতে হচ্ছে, এক, এবং দ্বিতীয়ত হচ্ছে মাসুদ ভাই যে অভিযোগটি করেছেন সে অভিযোগ নিয়ে আপনাদের বক্তব্য কি? কারণ ভারতীয় গণমাধ্যমে আদতেই এ ধরনের কিছু দেখা যায়নি। ধন্যবাদ আপনাকে। ভারতীয় গণমাধ্যমে কোনো কিছু দেখা গেলেও কি না গেলেও সেটা আসলে বাংলাদেশের জন্য বিবেচ্য বিষয় না। মাসুদ ভাই যেই নিউজটির রেফারেন্স দিচ্ছে আমিও সেই রিপোর্টটা দেখেছি। টাইমস অফ ইন্ডিয়া বলছে সোর্সেস সেইড প্রেস সেক্রেটারির বক্তব্য বাংলাদেশের মিসচেভিয়াস বক্তব্য যদি আপনি বলেন এটা একটা পর্যবেক্ষণ কখনো সোর্সেস সেইড বলতে পারে না। মাসুদ ভাই ওনার সাংবাদিকতার 35 বছরের রেফারেন্স দিয়েছেন। আমিও কিন্তু সাংবাদিকতা করেছি, অনেক দিনই করেছি। আমি জানি যে যখন আপনি কোনো ফ্যাক্টসকে রিপ্রেজেন্ট করেন বা কোনো ফ্যাক্টসকে উপস্থাপন করেন তখন হয়তো বা আপনি বিশেষ কোনো কারণে আপনি বলতে পারেন যে সোর্সেস সেইড, ডিসক্লোজ করে না। কিন্তু যখন আপনি পর্যবেক্ষণ বলেন, পর্যবেক্ষণটা কখনো সোর্সেস সেইড হতে পারে না। হোয়েন ইউ ডিল উইথ দ্য ফ্যাক্টস, ডোন্ট মুভ উইথ দি ওপিনিয়ন। এটা সাংবাদিকতার যে কয়টা বেসিক ট্যালেন্ট আছে তার মধ্যে একটা। এই ট্যালেন্ট যদি আপনি সত্য ধরে থাকেন তাহলে এই সংবাদটা মিথ্যা অবশ্যই। আমি এই জন্যই ভারতীয় সংবাদ মাধ্যম কী বলেছে সেটাকে কোনোভাবেই গুরুত্ব দিচ্ছি না। দ্বিতীয়ত আপনি বলেছেন যে পররাষ্ট্র মন্ত্রণালয় না দিয়ে কেন প্রেস উইং দিল। ওখানে তো বৈঠকটা হয়েছে প্রধান উপদেষ্টার সাথে যখন বৈঠক হয় এটা খুবই অবভিয়াস যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সেটা টেক ওভার করবে। আমি নিজে এই প্রক্রিয়ার সাথে জড়িত ছিলাম। ওই বৈঠকটা যখন হয় আমি হয়তো ভিতরে উপস্থিত ছিলাম না, কিন্তু আমি কাছাকাছিই ছিলাম এবং যে ড্রাফটটা আমরা রিলিজ করেছি সেই ড্রাফটটা আমার হাত দিয়ে রিলিজ হয়েছে। আমি আপনাকে এটা পরিষ্কারভাবে বলতে চাই। এবং আমরা এই ড্রাফটটা প্রিপেয়ার করার আগে বাংলাদেশের ঊর্ধ্বতন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ইনক্লুডিং ফরেন অ্যাডভাইজার, ইনক্লুডিং হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান, ইনক্লুডিং ফরেন সেক্রেটারি, ইনক্লুডিং প্রেস সেক্রেটারি, প্রত্যেকে এই ড্রাফটটা দেখেছেন। তারপরে বাংলাদেশের পক্ষ থেকে এই ড্রাফটটা রিলিজ করা হয়েছে। এখন আমি যখন আমরা এই রিলিজটা দিয়েই যখন আমরা ঢাকায় ফিরছিলাম, আমি ব্যাংকক এয়ারপোর্টে বসেই আমরা দেখেছি যে বাংলাদেশেরই একজন সিনিয়র সাংবাদিক উনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে নরেন্দ্র মোদী 4 লাইন কথা বলেছেন কিন্তু বাংলাদেশ থেকে মাত্র 2 লাইন বলা হয়েছে। কারণ তখন আমরা যখন মিটিংটা চলছিল তখন মাত্র মিটিংটা হয়েছে, এটার কনফার্মেশন দিয়ে একটা টুইট করেছিলাম। উনি ওটা দেখেই বলেছেন যে আমরা কেন 2 লাইন বললাম আর নরেন্দ্র মোদী তো 4 লাইন বলেছে। সো এক একজনের আসলে পর্যবেক্ষণ এক এক রকম। কেউ 2 লাইন দেখে আপনার হতাশ হয়, ও ভারতের 4 লাইন দেখে আবার আপ্লুত হয়। আবার কেউ আছে যে ভারতের মিডিয়া কী বললো সেটা সোর্সেস সেইড হোক, আননেম সোর্স দিয়ে হোক বা
বানানো গল্প হোক সেটা দেখেও আপ্লুত হয়ে যায়। এটা যার যার বিশ্বাসের বিষয়, আস্থার বিষয়। উনি মাসুদ ভাই হয়তো ভারতীয় গণমাধ্যমের উপর অনেক আস্থা রাখেন, এই জন্য উনি ভারতীয় গণমাধ্যমের পর্যবেক্ষণের ভিত্তিতে উনি যে টুইট করেছেন সেখানে এই প্রসঙ্গটি আসেনি। নরেন্দ্র মোদী তো অনেক বেশি প্রসঙ্গই আনেননি। একটা মিটিং হয়েছে 40 আপনারা যেমন নির্বাচনের প্রসঙ্গটি আনেননি, নরেন্দ্র মোদী আমরা নির্বাচনের প্রসঙ্গ এনেছি। আপনি যদি দেখেন আপনি অবশ্যই দেখবেন যে আমরা নির্বাচনের কথা বলেছি। নরেন্দ্র মোদী একটা মিটিং হওয়ার কথা ছিল 20 মিনিট, সেইখানে সেই মিটিংটা 40 মিনিটে গিয়ে ঠেকেছে। একটা তখন দুজন সরকার প্রধান পর্যায়ের দুজন এরকম লেভেলের দুইজন কথা বলেন, 40 মিনিট কথা বলেন, তখন সেখানে 4 লাইনের কোনো প্রসঙ্গ থাকে না। সেখানে অনেক দীর্ঘ বিষয় আলোচিত হয়। এবং ভারত এবং বাংলাদেশের সম্পর্কটাই এখন এমন যে বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশ এই সম্পর্কের কারণে ভুক্তভোগী মনে করে। অনেকগুলো ইস্যু আছে যেগুলোতে বাংলাদেশ মনে করে যে বাংলাদেশ ভিকটিম, যে কারণে বাংলাদেশের দিক থেকে আপনার কথা বলার বা অনেকগুলো ইস্যু তোলার বিষয় ছিল। এবং আমরা মনে করি যে বাংলাদেশের পক্ষ থেকে যে ইস্যুগুলো তোলার কথা ছিল বাংলাদেশ সবগুলো ইস্যু সেখানে তুলেছে এবং ওনারা বাংলাদেশ এই কথাটা বলেছে। ভারতের পক্ষ থেকে কি বলা হয়েছে? ভারতের পক্ষ থেকে বলা হয়েছে ওনারা মাইনরিটি নিয়ে ওনারা কনসার্ন প্রকাশ করেছেন। তো এই কনসার্ন তো ওনারা আজকে নতুন প্রকাশ করছেন না, এটা তো ওনারা প্রায় প্রতিদিনই কনসার্ন করেন। এবং এই কনসার্নটা কতটা জেনুইন সেটা আপনারাই বিবেচনা করে দেখবেন। বাংলাদেশের পরিস্থিতি তো বাংলাদেশের সাংবাদিকরা জানেন যে এই কনসার্নটা আসলে কতটা আন্তরিক বা আসলে কতটা ফ্যাক্টস নির্ভর সেটা আমরা সবাই মোটামুটি জানি যারা আমরা বাংলাদেশে বসবাস করি। সো ভারতের পক্ষ থেকে একটা লাইন বলা হলে সেটাকে আমরা সত্য ধরে নেব। আর বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের যারা এখানে উপস্থিত ছিলেন প্রত্যেকে মিলে যখন একটা স্টেটমেন্ট দেয় এবং সেই স্টেটমেন্টটাকে আমরা ভারতীয়দের বয়ানটাকে টেনে এনে বলবো এটা মিসচিভিয়াস, আমার কাছে মনে হয় যে এই ধরনের ইন্টেনশনটাই হলো মিসচিভিয়াস, এগুলো মোটিভেটেড। হাসিনাকে ফেরাতে আপনারা বলছেন যে কোনো প্রকার নেতিবাচক আলোচনা হয়নি, তার মানে কি ইতিবাচক আলোচনা হয়েছে নাকি বিষয়টা এরকম আপনারা তুলেছেন তারা কোনো উত্তরই দেয়নি? না, এটা অনেকটা এরকমই, বা কোনো তারা কোনো উত্তর দেয় নাই। মানে এটা হচ্ছে যে তারা তো বলে নাই যে আমরা ফেরত দেবো না। যদি তারা বলতো যে আমরা হাসিনাকে ফেরত দেবো না স্পষ্টভাবে যদি এরকম একটা জবাব দিত তাহলে আমরা ধরে নিতাম যে তাদের অবস্থানটা এক্ষেত্রে নেতিবাচক। তারা আগেও বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে উপস্থাপন করা হয়েছে যে আমরা আমাদের আদালতের সমন আছে, প্লাস আমাদের মানুষেরও চাওয়া ওনাকে বিচারের মুখোমুখি করা হোক, ওনাকে ফেরত দেওয়া হোক। তখনও এই নোট ভার্বালেরও তারা কোনো সুস্পষ্ট জবাব দেয় নাই, শুধু কনফার্মেশন দিয়েছে যে তারা এই নোট ভার্বালটা রিসিভ করেছে। একই আলোচনা বা একই ধরনের পরিস্থিতি ছিল দুই দেশের শীর্ষ পর্যায়ে মিটিং। মাসুদ ভাই, এই মিটিংটাকে আপনি কিভাবে দেখছেন? মানে এই বছরের শুরুর দিকে 27 দিন পরে নরেন্দ্র মোদী জানিয়েছিলেন নববর্ষের শুভেচ্ছা, এবার দেখলাম ঈদেরটা শুরু হওয়ার আগেই বোধহয় জানিয়ে দিয়েছিলেন। মানে কিছু কি উন্নতি হচ্ছে নাকি, বা সম্পর্কে আমরা যেটা বলার চেষ্টা করছিলাম যে শীতলতা হয়তো কিছুটা কমছে, আপনিও কি সেভাবে দেখছেন নাকি? দেখেন, নরেন্দ্র মোদী যে বাংলাদেশকে অথবা ইউনূস সাহেবকে খুব ভালোবেসে এই মিটিংটা করেছেন আমি তা মনে করি না। চাপে পড়ে করেছেন। আচ্ছা। এবং এই চাপটা ক্রিয়েটেড বাই ডক্টর ইউনূস, এবং উনি পেরেছেন। ডক্টর ইউনূস খুব সাফল্যের সঙ্গে এই চাপটা তৈরি করতে পেরেছেন। এই জায়গায় আমি মনে করি ডক্টর ইউনূসকে আপনি অবশ্যই ধন্যবাদ দেবেন। আমি দেব, আমি মন্তব্যকে দেব। কারণ উনি দেখেন 27 দিন পরে শুভেচ্ছা জানানো, এটা কোনো মানে মানে এক ধরনের কেমন অবজ্ঞা ছাড়া কিন্তু আর কিছু না, আমার কাছে মনে হয়েছে এটা হয় না, এটা হয় না। বাট উনি তো করেছেন, তখন ওনারা আমাদের সেরকম করার হয়তো সুযোগ পেয়েছে। ডক্টর ইউনূসের চীন সফরটা আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ একটা সফর ছিল। আচ্ছা। এবং এই সফরে আপনি কি পাইছেন কি পান নাই, চুক্তি হয়েছে কি হয় নাই, এমওইউ হয়েছে নাকি হয় নাই, এগুলি ইমেটেরিয়াল। ম্যাটেরিয়াল হলো যে উনি চীনে গিয়েছিলেন এবং চীনের প্রেসিডেন্টের সঙ্গে মিটিং করছেন। এটা হলো মূল ঘটনাটা আর কি। এবং ওনার সঙ্গে এই ঘটনাটা কিন্তু অনেক চাপ প্রয়োগ করেছে আমি মনে করি। কারণ মানে রাজনীতি ইন্টারন্যাশনাল পলিটিক্স তো ভাই মানে এমনি হয়, অনেক অনেক ঘটনার উপর নির্ভর করিতে হয়। এবং এই ঘটনাটার কারণে কিন্তু বিমস্টেকে তো মিটিং হওয়ার কোনো কথাই ছিল না। দেখেন আপনি 21শে মার্চ ওনাদের জয়সওয়াল সাহেব উনি তো বলছেন যে এটা সম্বন্ধে আমার কাছে কোনো আপডেট নাই। তার পরবর্তী 7 দিন পর্যন্ত বলে গিয়েছে, জি কিছুই বলে নাই। কিন্তু তো বলে নাই তার মানে তাদের আগ্রহ নাই, যেটা বোঝাই গেছে যে বিষয়ে তাদের কোনো আগ্রহই নাই, তারা তো সেই বিষয়ে একটা মিটিং করেছেন এবং সেই মিটিং উদ্যোক্তাও তারাই ছিলেন। তো এটা কি এমনি হয়ে গেল? হঠাৎ করে ভালোবাসা হয় না, ভালোবাসা কিছু ঘটনা প্রবাহের উপরে হয়। তো সেই জিনিসটা ডক্টর ইউনূস ক্রিয়েট করতে পারে। ওই বৈঠকের অনেকে ছবি দেখে অনেক রকম ব্যাখ্যা দিচ্ছেন। ব্যাখ্যা আপনি যাই দেন ভাই, লোকটা তো বদি নাকি? ইউনূসের সঙ্গে যিনি হাত মিলিয়েছেন এবং ইউনূসের সামনে যে 40 মিনিট বসেছিলেন যে লোকটা, ওই লোকটা তো নরেন্দ্র মোদী।
ওকে ফাইন, এটুকু ধরে রাখেন, এইটুকু এনাফ। আর মানে মানে এটা তো একটা হাই লেভেলের বৈঠক রে ভাই, অবশ্যই ছিল তো বৈঠকটা। কাজে এটা জিনিস হলো কি জানেন, যে আপনি যদি একা একা ভালোবাসা নিয়ে আপনার নিজস্ব ভালো মানুষই নিয়ে কার কাছে যান, যে আমি খুব ভালো মানুষ, আপনি আসেন বন্ধুত্ব করি, এটা হয় না। যখন আপনি দেখাতে পারেন যে না, তুমি যদি আমার সঙ্গে বন্ধুত্ব না করো তাহলে তোমার মানে লস হতে পারে, যদি সে এটা বুঝে তখন সে অগ্রসর হয়। এটা ইন্টারন্যাশনাল পলিটিক্সের একটা সিস্টেম, এবং সেই জিনিসটা আমি মনে করি ডক্টর ইউনূস এই ক্ষেত্রে এইবার অন্তত পক্ষে খুব ভালোভাবে এবং খুব ভদ্রচিতভাবে কিন্তু দৃঢ়ভাবে উনি সেটা ক্রিয়েট করতে পেরেছেন। আমি মনে করি এই জন্য ডক্টর ইউনূসকে আমার ধন্যবাদ দেওয়া উচিত আমাদের। আমরা এই বিষয়টা নিয়ে আরেকটু আলোচনা করব, তার আগে একটা ছোট বিরতি নিয়ে আসতে যাচ্ছিলাম। দর্শক, মুক্তবাক অনুষ্ঠানে সময় হলো একটা ছোট্ট বিরতির, ফিরছে একটু পর, সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন মুক্তবাক। আমাদের অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানি মির্জাপুর, এবং আজকে আমরা কথা বলছিলাম যে বিষয়টি নিয়ে, সেটি হলো ডক্টর ইউনূসের কূটনীতি কথন নাকি অতিকথন। আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, উপপ্রেস সচিব প্রধান উপদেষ্টা, এবং রয়েছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। জনাব আবুল কালাম আজাদ, বিরতির পর আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে যাচ্ছিলাম। মাসুদ ভাই চীন সফরের সূত্রটি ধরিয়ে দিয়েছিলেন, সেইখান থেকে আসতে চাই। চীন সফরে $2.1 বিলিয়ন বিনিয়োগ, ঋণ এবং অনুদানের একটা প্রতিশ্রুতি বাংলাদেশ পেয়েছে। তিস্তা প্রকল্পে চীনের সাহায্য সহযোগিতার কথা এসেছে, এবং 2028 সাল পর্যন্ত কোটা শুল্ক সুবিধার একটা প্রতিশ্রুতিও পাওয়া গেছে। তো কেউ কেউ বলছেন যে এই যত কিছু প্রতিশ্রুতি বা এই যা কিছু এসেছে সবই হচ্ছে আগের সরকারের কূটনীতির ফসল, কেউ কেউ বলছেন, এবং সেই ধারাবাহিকতাতে। এবং শুল্ক এবং কোটা মুক্ত, সেটা আমি নিজেই প্রতিবেদন করেছিলাম যে চীনে আসলে অনেক দিন ধরেই ছিল। আপনারা এই ব্যাপারে কি বলবেন, এবং চীন সফরে বাংলাদেশের প্রাপ্তি কি মোটা দাগে? আপনি কি জানেন যে আগের সরকারের প্রধান যিনি, ওনার শেষ রাষ্ট্রীয় সফরটা ছিল চীনে, এবং সেখানে উনি বিটার এক্সপিরিয়েন্স ছিল। কি এক্সপিরিয়েন্স ছিল আমি জানি না, তবে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি উনি পেয়েছিলেন মাত্র $16 মিলিয়ন। তো সেখান থেকে তো এটা তো একটা উন্নতি হয়েছে। 16 মিলিয়নের জায়গায় 2.1 বিলিয়ন আই থিঙ্ক ইজ এ বিগার ফিগার। আপনারা সবাই এটা মানে অঙ্ক হিসেবেও এটা বিগার ফিগার। আর আমরা তো মনে করি যে এই সফরটার রাজনৈতিক তাৎপর্যও আছে। আর পাশাপাশি অন্যতম বড় একটা বিষয় ছিল আপনার কিছু কেউ আমরা তিস্তাটাকে খুব বেশি হাইলাইট করার চেষ্টা করতেছি, বিকজ তিস্তাটাকে নিয়ে অনেক রাজনীতি হয়েছে। আমাদের আগের সরকারও তিস্তাটাকে নিয়ে রাজনীতি করেছে। তিস্তাটাকে তিস্তার জন্য তিস্তার পানি বাংলাদেশের মানুষের ন্যায্য হিস্সা, পানি নিয়ে ভারতের সাথে দর কষাকষি না করে তিস্তাকে একটা রাজনৈতিক টুল হিসেবে ভারতের জন্য ভারতকে ওটা ব্যবহার করেছে। আমাদের নিজেদের সরকারই এই কাজটা করেছে। কখনো বলেছে যে এই তিস্তার জন্য একটা প্রকল্প নেব, এটা চীনকে দেবো, কখনো বলেছে ভারতকে দেবো, তার রাজনৈতিক সুবিধার জন্য যখন যাকে দেবে বলে মনে করেছে এটা দিয়েছে। কিন্তু এই সফরে পানি সমস্যা নিয়ে যে আলোচনাটা হয়েছে, সেখানে তিস্তা একটা ক্ষুদ্র অংশ ছিল মাত্র। বাংলাদেশের সামগ্রিক পানি ব্যবস্থাপনা, অভিন্ন নদীর পানি যতগুলি আছে না, শুধু অভিন্ন না, অভিন্ন নদী তো 54টা, কিন্তু বাংলাদেশের নদীর সংখ্যা তো 300টা। আপনার নদী, শাখা নদী, উপনদী যদি বলেন আপনি, সবগুলো নদীর পানি বন্টনের ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। সেখানে একটা মাস্টার প্ল্যান চাওয়া হয়েছে, বিকজ আপনার আমরা সবাই দেখেছি যে বাংলাদেশের নদ নদীর যে সমস্যাগুলো আছে, চীনও কিন্তু একই ধরনের সমস্যার মধ্যে দিয়ে গেছে, কিন্তু তাদের কারিগরি দক্ষতার কারণে তাদের পানি ব্যবস্থাপনাটাকে একটা উন্নততর পর্যায়ে নিয়ে গিয়েছে। বাংলাদেশের সরকার প্রধান, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, উনি মনে করেছেন যে চীনের এই অভিজ্ঞতাটা যদি বাংলাদেশ কাজে লাগায়, তাহলে বাংলাদেশের যে পানি ব্যবস্থাপনাটা যদি উন্নত করা যায়, তাহলে বাংলাদেশ সামগ্রিকভাবে লাভবান হবে, এমনকি ভারতও লাভবান হবে। ভারতও লাভবান হবে এই অর্থে যে আপনি জানেন গত বছর বাংলাদেশে 6টা বন্যা হয়েছে, এবং বন্যার পানি তো আসলে সীমানার পিলার চিনে না। বন্যার পানি আসলে যখন বন্যার জল আসে তখন আসলে সব ভারতও ক্ষতিগ্রস্ত হয়, বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হয়। এই পানি যদি বাংলাদেশ এই পানিটা দ্রুত সমুদ্রে ড্রেন আউট করে দিতে পারে, তাহলে ভারতেও কিন্তু দ্রুত বন্যা পরিস্থিতির উন্নতি হয়। তো উনি এই কথাটাই বলেছেন যে এটা বন্যা বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ এগুলো যদি আমরা অ্যাভয়েড করতে চাই, তাহলে আমাদেরকে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে পানি ব্যবস্থাপনা নিয়ে। উনি চীনের কাছ থেকে এই সহায়তাটা চেয়েছেন। পাশাপাশি উনি তিস্তা প্রসঙ্গে উনি বলেছেন, যেহেতু তিস্তাকে তো এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তিস্তা তো আমাদের উত্তরবঙ্গের মানুষের জন্য আসলে একটা কষ্টের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। যখন আপনার বর্ষাকাল হয়, তিস্তার দুকুল প্লাবিত হয়ে আমাদের অনেক এলাকা ভেসে যায়, তখন ভারতও তার এই পানিগুলো ছেড়ে দেয়, গজলডোবা বাঁধটা খুলে দেয়।
আবার যখন শীতকাল আসে তখন তিস্তার দুকুল শুকিয়ে যায়। সো তিস্তা তো একটা বাস্তবতা, বাংলাদেশকে তো এই বাস্তবতাটা মেনে নিয়ে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করতে হবে। পাশাপাশি অন্যান্য নদীর কথা বলেছেন উনি, কিন্তু আরেকটা খুব সুস্পষ্টভাবে বলেছেন, ঢাকার চারপাশকে ঘিরে যে নদীগুলো আছে সেই নদীগুলোর পানিগুলো দূষিত হয়ে গিয়েছে এবং প্রধান উপদেষ্টা চীনের সহায়তা চেয়েছেন এই পানিগুলো ক্লিয়ার করার ব্যাপারে। পানিগুলো ক্লিয়ার করে ঢাকার চারপাশের যদি আপনার নদীগুলোকে কার্যকর করা যায় সেটা। আচ্ছা, যে ওয়াটারওয়ের একটা পরিকল্পনা ছিল অনেক আগে, একটা শুধু পরিবহন ব্যবস্থা না, পরিবহন ব্যবস্থা, পরিবেশ প্লাস ঢাকার আরও অনেক সমস্যায় কিন্তু আসলে সমাধান হয়ে যাবে ঢাকার চারপাশকে ঘিরে যে নদীগুলো রয়েছে সেগুলোকে যদি কার্যকর করা যায়। উনি কিন্তু সেটাও বলেছেন। তো সবগুলো নদীর ব্যবস্থাপনা নিয়ে কিন্তু সেখানে চীনের সাথে আলাপ হয়েছে এবং চীনের কাছে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা চেয়েছেন, 50 বছর মেয়াদী। ডক্টর ইউনূস তো উনি তো আর 50 বছর ক্ষমতা থাকবেন না, কিন্তু উনি জানেন যে যদি এই দীর্ঘমেয়াদী পরিকল্পনাটা গ্রহণ করা যায় এবং বাংলাদেশের পরবর্তী সরকারগুলো এই পরিকল্পনার ধারাবাহিকতাটা রক্ষা করে তাহলে দীর্ঘমেয়াদে বাংলাদেশ লাভবান হবে। এখন এই তিস্তা নিয়ে বা তিস্তাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করে বা তিস্তা নিয়ে রাজনীতি না করে বরঞ্চ আপনার বাংলাদেশের নদী ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা এটা নিয়ে আলোচনা করেছেন উনি বাংলাদেশের অভিন্ন স্বার্থে। কিন্তু আমাদের যেহেতু তিস্তা নিয়ে সাম্প্রতিক অতীতে একটা ইতিহাস আছে, তো আমাদের মিডিয়া বা ভারতের মিডিয়া সবাই ঘুরে ফিরে তিস্তাটাকেই নিয়ে আলোচনা হচ্ছেন। আপনারা কিন্তু কুশিয়ারার কথা বলেননি, অথচ গত বছর কিন্তু আপনার আমাদের উত্তর পূর্বাঞ্চলে অনেক আকস্মিক একটা বন্যা হয়েছে যেখানে সিলেট শহর পুরোটাই প্রায় ডুবে গিয়েছিল এবং সেই বন্যার কিন্তু একটা বড় কারণ ছিল উজান থেকে নেমে আসা পানি। কিন্তু আমাদের কিন্তু কেউ কিন্তু এখন বলছে না যে ভারতের সাথে আমরা যখন পানি ব্যবস্থাপনা নিয়ে যখন আলোচনা করি আমরা আমাদের সুরমা বা কুশিয়ারা নদীর পানি নিয়ে কি আলোচনা করেছি কিনা, কারণ এটা নিয়ে আসলে রাজনীতি করার সুযোগ কম। সেই কারণে সবার মুখে বারবার তিস্তা আসে, কিন্তু আমাদের দিক থেকে চাওয়াটা ছিল সবগুলো নদীর পানি ব্যবস্থাপনা। মাসুদ ভাই, আপনার কাছে আসতে যাচ্ছিলাম। আজাদ ভাই যেমনটি বলছেন যে 50 বছরের একটি মহাপরিকল্পনা চেয়েছেন এবং ডক্টর ইউনূস তো নিশ্চয়ই 50 বছর ক্ষমতায় থাকবেন না। তো পরবর্তী রাজনৈতিক যে সরকার আসবে তারা সেই পরিকল্পনা এগিয়ে নিয়ে যাবে নাকি? আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের অতীত ইতিহাস দেখে? এক, এবং দ্বিতীয়ত হচ্ছে আজকে পররাষ্ট্র উপদেষ্টা বলছিলেন যে তিস্তার ক্ষেত্রে ভারত এবং চীন দুই দেশকেই পাশে চায় বাংলাদেশ, যেটা আমরা হেডলাইনেই বলছিলাম। তো একই সাথে ভারত এবং চীন একটা প্রজেক্টে কি সাপোর্ট দেওয়া সেটা ফিজিবল মনে হয় নাকি আপনার কাছে, মানে রাজনৈতিক বাস্তবতা বিবেচনায়? আগে আপনি আগেরটা বলি 50 বছর না, এগুলো হয় কি যে আমাদের যে প্র্যাকটিসটা, আমাদের এক্সপিরিয়েন্সটা কি, আমাদের এক্সপিরিয়েন্স খুব খারাপ। মানে যে যখন দায়িত্ব পায় সে 50 বছর 100 বছরের জন্য একটা প্ল্যান করে ফেলায়। আপনার নিশ্চয়ই খেয়াল আছে আগে ডেল্টা প্ল্যান নামে একটা প্ল্যান করছিল, কিন্তু 100 বছরের আমি এটাই বললাম, ডেল্টা প্ল্যান নামে একটা প্ল্যান করেছিল আওয়ামী লীগ সরকার। 100 বছরের বিশাল অঙ্কের টাকার অঙ্ক মনেও নেই আমার, প্রচুর কভার করছিলাম ওই অ্যাসেট, এত বড় একটা অঙ্কের টাকা। কেন করছিল, কি হয়েছিল, কি পাইছি, কেন করতেছে, আমার কাছে তখন মনে হচ্ছে যেদিন এটা ঘোষণা হয় আর কি, ওই দিন আনফর্চুনেটলি আমি একটা টকশোতে ছিলাম। ওই সময় যে প্ল্যানিং মিনিস্টার ছিলেন, প্ল্যানিং প্রতিমন্ত্রী ছিলেন যিনি, হ্যাঁ মান্নান সাহেবের কথা, মান্নান সাহেব, হ্যাঁ উনি ছিলেন আমার সঙ্গে। আমি বলছিলাম যে ভাই এটা তো টাকা খাওয়ার একটা বুদ্ধি, হ্যাঁ টাকা পয়সা লুটপাট করার একটা বুদ্ধি। তো উনি ভদ্রলোক, মানে আমার এই সময় অভদ্র কথাকে উনি আবার দেখলাম যে খুব ভদ্র বসে না আমরা তো শুরু করলাম, দেখা যাক কী হয়। ওটা কী হয়েছে জানি না, ওটা কিন্তু হয়েছে আরও 5-7 বছর আগের কথা কিন্তু বলতেছি আমি, তখনই হয়েছিল ওটা। তো আমাদের এখানে হলো কি জানা, পরের গভর্নমেন্ট এসে আগেরটাকে বাতিল করে দেয়। এমনকি আপনি যদি একটা ব্রিজ বানান, মনে করেন ব্রিজ বানাচ্ছেন, অর্ধেক বানানো হয়ে গেছে, এই সময় গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, পরে গভর্নমেন্ট এসে ওই অর্ধেক ভাঙবো, আগে ভাঙিয়া করবো না, এখানে না, এই 3 হাত পাশ দিয়ে হবে। এটা এই হলো আমাদের প্র্যাকটিস, আমাদের মেন্টালিটি। এখন ডক্টর ইউনূসের একটা সুবিধা আছে, যে সুবিধাটা হলো উনি একটা সরকার মানে চালাচ্ছেন, অন্তর্বর্তীকালীন সরকার। ওনারা তো অনেক কিছুই করবেন না, এবং পৃথিবীর অনেক দেশই ওনাদের সঙ্গে বড় কোনো চুক্তিতেও যাবেও না। যাবে না এই কারণে তারা তো তাদের ইনভেস্টমেন্টের একটা গ্যারান্টি চাবে। এই গ্যারান্টি তো এই সরকার দিতে পারবে না, কারণ এটা তো কোনো স্থায়ী সরকার না, একটা অস্থায়ী একটা সরকার। কাজেই পরবর্তী কোনো পলিটিক্যাল গভর্নমেন্টকে করতে হবে। কিন্তু ডক্টর ইউনূসের সুবিধাটা হলো বাংলাদেশের কোনো পলিটিক্যাল পার্টি, মানে যে পলিটিক্যাল পার্টিগুলো ফিল্ডে আছে, তারা কেউ এখন পর্যন্ত ডক্টর ইউনূসের গভর্নমেন্টের সরাসরি বিরোধিতা করছে না। এটা বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো হয় নাই। এই সুবিধাটা উনি কিন্তু ভোগ করতেছেন, এটা একটা পজিটিভ দিক। এখন যারাই ক্ষমতায় আসুক, এই দলগুলির মাঝখান থেকে তো কেউ না কেউ আসবে, তো যারাই আসুক তারা কিন্তু এক ধরনের প্রচ্ছন্ন সাপোর্ট এই গভর্নমেন্টকে দিচ্ছে। আর তাছাড়া ডক্টর ইউনূস যে সমস্ত প্ল্যান, এই যে প্ল্যানটা পানি ব্যবস্থাপনা, আমি তো এই ব্যবস্থাপনাটাকে
এই পরিকল্পনাটাকে খুবই ভালোভাবে দেখি। কারণ আমি জানি সারা দুনিয়াতে যে 2-3টা দেশ যেমন নদীর শাসন এবং পানি ব্যবস্থাপনায় ভালো করেছে, তাদের মধ্যে কিন্তু চীন একটা। আবার চীনের নদীগুলিতে আমাদের নদীর মতো এই একই ধরনের একই ক্যারেক্টারের নদী, কিন্তু ইউরোপিয়ান কান্ট্রির নদী কিন্তু আমাদের মতো না। তো সেই হিসেবে ওরা যদি আমাদের এখানে সময় দেয়, ওরা ব্যবসায়ী কিন্তু খুব মানে বেশি ব্যবসায়ী, তারা এটাও আবার সত্য, ব্যবসা করে। তো ব্যবসা করলেও ভারত তো ওটাও কয় না, যাক ওটা বাদ দেন, ওই আলোচনা তুলনায় আমি বরং না যাই। তো সেক্ষেত্রে ব্যবসাও যদি করে তবু একটা কাজ হয়তো হবে আমি মনে করি। এবং এই কাজটা আমি মনে করি আগামী গভর্নমেন্ট যেই আসুক, পলিটিক্যাল গভর্নমেন্ট যেই আসুক, তারা এটাকে এগিয়ে নিয়ে গেলে তারা লস করবে না, তারা ক্ষতি করবে না, তারা লাভবান হবে। আর দ্বিতীয় যে প্রসঙ্গটা আপনি তুলেছেন যে তিস্তাকে নিয়ে ভারত এবং চীন দুইজনকে একত্র করা, এটা সম্ভব না ভাই, এটা হলো সোনার পাথর বাটির মতো, এটা দিস ইজ নট পসিবল। কারণ এই একটা ইস্যুতে চীন এবং ভারতের একটা মানে ওরা হলো গিয়ে এইটা হলো ওদের একটা মানে আপনার প্রতীক যে এইটা কাজটা কে পেল, তার মাধ্যমে প্রমাণ হবে যে বাংলাদেশের উপর কার কতটা প্রভাব আছে। এবং এটা তাদের জন্য একটা প্রেস্টিজ ইস্যু, কিন্তু কাজে এটা দুজনকে একত্র করা এটা আমি মনে করি ইম্পসিবল। এখন হয়তো পপুলারিস্টিক বক্তব্য হতে পারে। এখন কোন দিকে যাবে কে যাবে এই গভর্নমেন্টগুলি সিদ্ধান্ত। আওয়ামী লীগ আমরা তো সারাক্ষণ শুনলাম চীন করবে, পরে শেষ মুহূর্তে কয়েক না ইন্ডিয়া করবে। তো ইন্ডিয়াকে করতে দিয়েও তারা তো আওয়ামী লীগ খুব একটা সুবিধা করতে পারলো না, কারণ মানে ইন্ডিয়া তারা করছিল এই কারণে যে তার পুরা সাপোর্ট পাবে। তো সেই সাপোর্ট কী পাইছে আমি জানি না। তো যে কারণে তবে আমি মনে করি আমার বিবেচনা করতে আমি বলে আমি মনে করি এটা চীনকে দেখো আরও ভালো, কারণ যে সমস্যা যে সংকটের কারণ হলো ইন্ডিয়া, তারা এসে আমার এটা ঠিক করে দিব, এটা আমার কাছে গ্রহণযোগ্য না। আমি একটু বিনিয়োগ সম্মেলনের প্রসঙ্গে চলে আসতে আমি এই প্রসঙ্গে একটা বিষয় উল্লেখ করতে চাই। যখন চীনের পানি সম্পদ মন্ত্রীর সাথে মাননীয় প্রধান উপদেষ্টার মিটিংটা হচ্ছিল, আমার সৌভাগ্য হয়েছিল সেখানে উপস্থিত থাকা। সেই আলোচনায় যে প্রসঙ্গটা এসেছে যে আপনার তিস্তা প্রসঙ্গে যে কথাটা বলা হয়েছে যে আপনার বাংলাদেশ এবং ভারত দুই দেশেরই আসলে জনসংখ্যা বেড়েছে এবং জনসংখ্যা বৃদ্ধির কারণে স্বাভাবিক কারণে কিছু ইকোনমিক অ্যাক্টিভিটিসও বেড়েছে এবং এই ইকোনমিক অ্যাক্টিভিটিসের একটা সাইড এফেক্ট গিয়ে নদীর উপর পড়েছে এবং নদীর দুই কুল অনেক সব ভরাট হয়ে গিয়েছে, নদী কিছুটা সংকীর্ণ হয়ে গিয়েছে এবং সেটা বাংলাদেশের ক্ষেত্রে যেমন সত্য, ভারতের ক্ষেত্রেও সত্য। নদীটা কিন্তু ভারতীয় অংশেও ক্ষতিগ্রস্ত হয়েছে, বাংলাদেশের অংশেও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রধান উপদেষ্টা বলেছেন যে এই নদীর পানি যদি ব্যবস্থাপনাটা উন্নত করা যায়, বাংলাদেশের অংশেও যদি উন্নত করা যায়, তাহলে তার সুফল কিন্তু ভারতও পাবে। উনি এইটা মেইন করে বলেছেন যে আসলে যেহেতু অভিন্ন নদী, ভারতকে বাদ দিয়ে হয়তো প্রকল্পটা একটা দেশ করবে, কিন্তু ভারতকে বাদ দিয়ে পুরোপুরিভাবে পরিকল্পনাটা করা সম্ভব না। এইটাকে মাননীয় প্রধান উপদেষ্টা সেই বৈঠকে উল্লেখ করেছেন এবং আজকে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা হয়তো সেইটারই পুনরাবৃত্তি করেছেন। এখানে আসলে প্রজেক্ট বাস্তবায়নের বিষয়টা এভাবে আলোচিত হয়নি। আমি একটু বিনিয়োগ সম্মেলনের প্রসঙ্গে চলে আসতে যাচ্ছিলাম। মানে এর আগে আমরা বিনিয়োগ সম্মেলনে দেখতাম বাংলাদেশের লোকরা দেশের বাইরে যেত, আমাদের বিশাল একটা সাংবাদিকদের দল যেত, সাথে সরকারি লোকজন তো আছে, অনেক টাকা পয়সা খরচ হতো। যাই হোক, এবার বাংলাদেশেই হলো এবং সেই বিনিয়োগ সম্মেলন নিয়ে যখন কথাবার্তা হচ্ছে তখন দেখলাম যে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদের নামে কয়েক জায়গায় ভাঙচুর হলো, লুটপাট হলো। তো এর পেছনে কি কোনো ষড়যন্ত্র আপনারা দেখছেন, নাকি বিষয়টা এরকমই যে কিছু বাঙালি তো থাকেই লুটপাট করার জন্য? আমি আজাদ ভাইকে দিয়েই শুরু করতে চাই, মাসুদ ভাইয়েরও এই ক্ষেত্রে মন্তব্য জানবো। প্রথম কথা হলো যে এই বিষয়ে এখনই কনক্লুশনে পৌঁছানো কঠিন, তবে আপনার যারা এই লুটপাটের সাথে জড়িত ছিল পুলিশ দ্রুত অ্যাকশানে গিয়েছে এবং আপনারা দেখেছেন 60 জনের মতো গ্রেপ্তার হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে আসলে জানা যাবে যে তারা আসলে কারা এবং তাদের উদ্দেশ্যটা কী ছিল। তবে তারা যারাই হোক বা তাদের উদ্দেশ্য যেটাই হোক, বাংলাদেশের জন্য এটা খুব একটা বিব্রতকর একটা বিষয় এবং খুবই দুঃখজনক একটা বিষয়। প্রথমত বাংলাদেশ সরকার কিন্তু প্যালেস্টাইনিদের উপর যে ইসরায়েলের বর্বরতাটা চলছে সেটার প্রতিবাদে কিন্তু বাংলাদেশ সরকারও সামিল হয়েছে এবং বাংলাদেশের এই বিষয়ে বাংলাদেশের জনগণের যে সেন্টিমেন্ট, এটা কিন্তু সরকারেরও সেন্টিমেন্ট। সরকার কিন্তু জনগণের সেন্টিমেন্টটাকে ধারণ করেই কিন্তু প্রতিবাদটা করেছে। কিন্তু আপনি একটা অন্যায়ের প্রতিবাদ তো আরেকটা অন্যায় দিয়ে হয় না এবং যারা এই কাজটা করেছে এবং এমন একটা সময়ে এটা কাকতালীয় হতে পারে, কিন্তু এই সময়টাতে বাংলাদেশ যখন
বিনিয়োগ আকৃষ্ট করার জন্য বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারীদেরকে এখানে নিয়ে আসছে। এবং বাংলাদেশের, আমি নিজেও বাংলা বিনিয়োগকারীদের সাথে দুটো ফিল্ড ভিজিটে গিয়েছিলাম গত দুদিনে, এবং তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম বাংলাদেশের বিনিয়োগের কী কী সুযোগ সুবিধাগুলো আছে। তো সেই সময়ে এই ঘটনাটা যারা ঘটিয়েছে তাদের উদ্দেশ্য যেটাই থাকুক সেটা আসলে তাদের প্রতিবাদটাকেও জাস্টিফাই করে না, প্লাস বাংলাদেশের জন্য এটা আসলে কোনো মঙ্গলজনক কোনো কিছু নয়। মাসুদ ভাই এ ব্যাপারে কি মনে করছেন? না, একটা জিনিস হলো কি, আমি বলি আপনাকে, এটাকে কে কীভাবে নেবেন আমি জানি না। পৃথিবীতে যত বিপ্লব হয়েছে, বিপ্লবের পরপরেই কিন্তু একটা প্রতি বিপ্লবের চেষ্টা সবসময় দেখা গেছে। এই কারণে হয় যারা নাকি হেরে যায় বিপ্লবে, তাদের একটা চেষ্টা থাকে যে কীভাবে ওটাকে ব্যর্থ করা যায়, ডিফেম করা যায়, বেইজ্জতি করা যায়, এরকম থাকে। তো এবার যে হয়েছে আমি তা বলছি না, এবার যে সেরকম কোনো প্রচেষ্টা থাকবে না, সেটা যদি বিজয়ী শক্তিরা ভাবে তাহলে তারা ভুল করবে। অবশ্যই প্রচেষ্টা সবসময় থাকবে। এখন এটা কি সেই প্রচেষ্টারই দৃশ্যমান কিনা, মানে বাস্তবতা কিনা, আমি সেই পয়েন্টে কিন্তু আমি যাচ্ছি না। আমার দুঃখটা কোথায় জানেন? আমার দুঃখটা হলো এই যে মব, এইটাকে এই সরকার এতদিন থামানোর চেষ্টা করে নাই, বরং এক ধরনের স্বীকৃতি দিয়ে গিয়েছে, হ্যাঁ তোমরা করতে পারো। এই ধরনের একটা স্বীকৃতি তারা দিয়েছে, কখনো প্রত্যক্ষভাবে, কখনো পরোক্ষভাবে। আমি আজকে একটা ঘটনা পড়লাম, আমাকে অনেকে পাঠিয়েছেন। ওই যে তারাশের এমপি আব্দুল আজিজ সাহেব জেলখানা থেকে মুক্তি পাইছে, জেল গেট থেকে তাকে অপহরণ করে নিয়ে গেছে মারার জন্য। কে নিয়েছে আমি জানি না, নিয়ে তো গেছে। তো এটাকে করার প্রয়োজন ছিল না, কিন্তু এটাকে কোনো বিচার হবে? সরকার ব্যস্ত হয়ে যাবে কে অপহরণ করে, এটা তো অপহরণ। এখন আওয়ামী লীগের লোককে অপহরণ করলে অপহরণ নয়, তাহলে আপনি বলে দেন যে আওয়ামী লীগের সবাইকে আমি জেলে ঢুকাবো। তা তো আপনি করছেন না, তাহলে আপনাকে জামিন দিলেন কেন? জামিন দিলেন, দিয়ে নিয়ে জেলখানা থেকে, জেল গেট থেকে আবার অপহরণ করার সুযোগ দিলেন। এটা তো ভাই এটা এক ধরনের ফাজলামো। রাষ্ট্র তো এই ধরনের ফাজলামোতে লিপ্ত হতে পারে না। তো এখানেও একই জিনিস, যখন আমাদের এরকম একটা সম্মেলন হচ্ছে, এরকম একটা মানে আপনার উৎসব হচ্ছে, বিদেশি বিনিয়োগকারীরা আসতেছে, তখন আপনি এই ধরনের ঘটনা যখন ঘটাবেন এবং বেছে বেছে এই বাটা, কেএফসি, অমুক তমুক ভাঙচুর করবেন, তখন কি আন্তর্জাতিক বিনিয়োগকারীরা উৎসাহী হবে? হবে না তো। আবার দেখেন ওই জায়গায় বলে না যে ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দেয়, এটাও আছে। যেমন আমি একটা নাম ধরে বলি, কালের কণ্ঠ, তারা একটা করছে, আপনার নিউজ করছে, সেখানে তারা লিখছে যে ট্রান্সকমের পণ্য বর্জনের জন্য এরা নাকি আহ্বান জানাইছে। মানে তাদের স্বার্থ হলো ট্রান্সকমের সঙ্গে, প্রথম আলোর সঙ্গে। অর্থাৎ প্রথম আলো ট্রান্সকম, এখন তারা বলতেছে যে কেএফসি মুক্ত অ্যান্ড ট্রান্সকম নাকি ওদের পণ্য আমদানি। তো শিরোনামের মধ্যে ট্রান্সকমটা আনতে হবে কেন? ওনার স্বার্থ আবার ওইখানে আছে। ওই ধরনের জার্নালিজমের ব্যাখ্যা তো আমরা আসলে জানি। এখন আপনি বলেন, বাট এটা তো একটা বড় পত্রিকা, এই দেশে তো হচ্ছে। এখন এইগুলি কিন্তু মানুষকে উস্কায় দেয়। ওই নিউজটা পড়ার পরে আমরা ঠিক আছে, তাহলে এখন আমার ট্রান্সকম ভাঙতে হবে, এগুলো তো দেয়। এখন এই পত্রিকা এই ধরনের সাংবাদিকতা আমাদের এখানে চলছে। নানা আমি তো এটাই বললাম যে যখন নাকি একটা ঘটনা ঘটে যায় না, নানা ধরনের লোক যার যার ধান্দা নিয়ে কিন্তু অগ্রসর হবে, এবং তার মধ্যে আবার ওরাও আসবে, পরাজিত শক্তিরাও আসবে। তো এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে হ্যান্ডেল করতে পারবেন? কারণ সরকারে তো আপনি কীভাবে হ্যান্ডেল করবেন তার উপরে কিন্তু নির্ভর করবে যে এই ঘটনার পরবর্তী ঘটনাটা কী ঘটবে। আপনি যদি এই মব কালচারকে আগেই থামাইতেন তাহলে কিন্তু কালকের এই মব কালচার হতো না। আমাকে আজকে কুয়েত থেকে একজন লোক বলতে, একজন লোক আমার মেসেজ পাঠাইছে আমার কাছে, আমার হোয়াটসঅ্যাপ এখন আছে। উনি বলতেছে যে কুয়েতে দুইটা ঘটনা সে বলছে যে ওখানে যারা ফিলিস্তিনি যারা আছে, ফিলিস্তিনি অনেকে ওখানে চাকরি বাকরি করে, ওখান থেকে আশ্রয় নিচ্ছে, এখানে এসে নিয়ে তারা পর্যন্ত আমাদের ঘটনা নিয়ে বিব্রত। বলছে তোমরা এটা কী করতেছো? কারণ সারা দুনিয়াতে তো আমাদের ইমেজ নষ্ট হয়ে যাচ্ছে, এক নম্বর। দুই নম্বর হলো ওখানে বাঙালি অধ্যুষিত যে এলাকাটা আছে কুয়েতের মধ্যে, সেখানে নাকি অতিরিক্ত প্রহরা নিয়োগ করা হয়েছে। কেন? কারণ তারা ধরে নিছে আমাদের ক্যারেক্টার এরকম, আমরা এগুলি করি। তো এটা কি আমাদের ইমেজ বিল্ড আপের জন্য সহায়তা করলো? এখন এটা আমি হতে দিলাম কেন? আমি কিন্তু আবার অন্য দিক দিয়ে খুশি কেন? অলরেডি 60 জনকে গ্রেপ্তার করছে দেখলাম। এই যে গ্রেপ্তারটা করছে, এই গ্রেপ্তারটা যদি আগের ঘটনাগুলিতে আপনি করতেন তাহলে কিন্তু আজকে এটা হতো না। এখন এই যে গ্রেপ্তার করছেন, আপনি দেখেন আগামীকাল কিন্তু বাটার দোকানে দেখে ওই যে আপনার ওই তৌহিদি জনতার যাবে না, কিন্তু তাদের কিন্তু বুঝবে না এটা করলে তো ভাই আমরা আটকাই ফেলাবো, আমরা তো আগের মতো ছাড় দিচ্ছে না। তা আগের মতো ছাড় দেওয়ার প্রশ্নটা উঠে কোথায়? আগে দিতেন না, আগে আটকাই দিতেন। একটা সিম্পল কথা আমি বলি, 5 তারিখ থেকে 8 তারিখ অগাস্টের গত বছরের এই 3 দিন গভর্নমেন্ট কোনো গভর্নমেন্ট ছিল না।
তাহলে 5 তারিখে যারা বিজয়ী হলো তারা 8 তারিখে একটা গভর্নমেন্ট আনতে চাইলো কেন? ডক্টর ইউনূসকে তো এরাই আনছে, কেন আনতে চাইলো? তারা তো 3 দিন দেশ চালাচ্ছিল কোনো গভর্নমেন্ট ছাড়াই। আনতে চাইলো এই কারণে যে ওই সময় যে অঘটনগুলি ঘটছে, মবগুলি ঘটছে, এই মবগুলি চলতে দেওয়া ঠিক না, এটা তারা উপলব্ধি করতে পারছিল। তারা বলতে চাচ্ছিল একটা গভর্নমেন্ট আসা দরকার যারা নাকি পুরো জিনিসটাকে একটা সিস্টেমের মধ্যে আনবে। আপনি একটা বিল্ডিং ভাঙতে চান, সরকার সিদ্ধান্ত নিয়ে ভেঙে দিবে, মব ভাঙবে না, সরকার ভাঙবে যদি ভাঙা প্রয়োজন হয়। কিন্তু মব ভাঙবে, সরকার দেখবে, দেখে নিয়ে তাতে কি হবে, সারা দুনিয়ার কাছে কিন্তু সরকারের দুর্বলতা প্রকাশিত হবে। আমি এই বিষয়ে একটু আজাদ ভাইয়ের মন্তব্য জেনে আসতে যাচ্ছিলাম। মাসুদ ভাই একটি খুব বড় অভিযোগ করলেন যে আপনারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মবকে কোনো না কোনোভাবে আসলে উঠতে দিয়েছেন। মাসুদ ভাইকে ধন্যবাদ যে উনি যে কুয়েতের বাঙালি পাড়ায় যে আসলে নিরাপত্তা, অতিরিক্ত ব্যবস্থা নিরাপত্তা নিতে হয়েছে, উনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে এটার জন্য দায়ী করেননি। ওনার মানে আসলে আমরা যখন সমালোচনা করি অনেক সময় ফ্লোতে চলে আসলে আমরা সব কিছুর জন্যই ওই যে একটা কথা বলে না, যা কিছু হারায় গিন্নি বলে কেষ্ট বেটাই চোর, অনেকটা এরকম হয়ে গিয়েছে। তো উনি কুয়েতের ঘটনাটা উল্লেখ করেছেন এবং কিন্তু মব তো আগে দেখা যেত না নিশ্চয়ই, মব বাংলাদেশে সবসময় ছিল। বাংলাদেশে অনেক সরকারি চেষ্টা করেছে, সেটা হয়তো পারেনি। আমরা বিবিসির একটা রিপোর্টে আমরা দেখেছি যে 2015 থেকে 2019-এর মধ্যে বাংলাদেশে গণপিটুনিতে 800-র মতো মানুষ মারা গিয়েছে। আমি বলছি না যে আগে মারা গেছে দেখে এখন মারা যাবে, এটা জাস্টিফাইড, অবশ্যই না। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের বাঁচার অধিকার আছে এবং বাংলাদেশের সরকারের এটা দায়িত্ব প্রত্যেকটা মানুষকে নিরাপত্তা দেওয়ার। সরকার চেষ্টা করছে, অন্তর্বর্তীকালীন সরকার কোনো কোনো জায়গায় সফল হচ্ছে, কোনো কোনো জায়গায় সফল হচ্ছে না। গত 15 বছরের দুঃশাসনের ফলে মানুষের ক্ষোভের মাত্রাটা এত বেশি ছিল যে সবসময় সরকার চাইলেও সেটা থামানো সম্ভব হচ্ছে না। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে ভারত থেকে বসে নানাভাবে উস্কানি দেওয়া হচ্ছে এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য। তো এরকম কিছু 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 বিষয় তো অবশ্যই রয়েছে। এখন এই সব কিছুর জন্য ঢালাওভাবে সরকারকে দায়ী করাটা আমি মনে করি না যে এটা খুব যৌক্তিক কোনো বিষয়। আমি একটু মাসুদ ভাই শেষ একটা ব্যাপারে জানতে চাচ্ছিলাম। আপনার একটা ভিডিওতে আমি দেখছিলাম আপনি বলছিলেন যে আপনাকে গ্রামীণ ব্যাংকের একজন জানিয়েছিলেন যে ডক্টর ইউনূস ক্ষমতা পেলে ছাড়তে চান না এবং আপনার আশঙ্কা হচ্ছে যে তিনি থেকে যেতে পারেন। তো আশঙ্কা কি এখন আছে নাকি? আছে। উনি থেকে যেতে পারেন, উনি থেকে যেতে চাইতে পারেন। থেকে যেতে পারেন বললে তো হবে না, উনি চাইতে পারেন আর কি। কারণ আমি দেখেছি ওনার কোনো ছাড়ার ইতিহাস নেই, উনি কিছু ছাড়তে চান না। উনি যখন কোনো একটা দায়িত্বে যান, গুরুত্বপূর্ণ দায়িত্বে, ছাড়তে চান। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, শেখ হাসিনার সঙ্গে ওনার ঝামেলাটা কী নিয়ে শুরু হয়েছিল? গ্রামীণ ব্যাংকের এমডি পদ নিয়ে। তখন ওনার বয়স ছিল 71 বছর। গ্রামীণ ব্যাংকের এমডি পদ এর মেয়াদ হলো 65 বছর। উনি ছাড়তে চান নাই, কোনো যুক্তি নেই ওনার এখানে থাকার। উনি বলতে পারতেন আমি থাকবো না, আমার শেষ হয়ে গেছে, আরেকজন আসবে। উনি ছাড়তে চান নাই। এবং আমার আরেকটা কথা, ওই সময় গ্রামীণ ব্যাংকের অন্য কোনো কর্মকর্তা কর্মচারী কি 65 বছর থেকে 71 বছর পর্যন্ত থাকতে পারছে? কেউ থাকতে পারে নাই। ওনার নিয়মে সবাই বাইরে কি আর কোনো সিম্পটম দেখেছেন? আমি বলি আপনাকে, এটাই হলো কি, মানে ওনার ছাড়ার ইতিহাস নাই তো। আচ্ছা, আপনি দেখেন ওনার অনেকগুলি প্রতিষ্ঠান আছে গ্রামীণ, আপনার বিভিন্ন সামাজিক ব্যবসার ওনার অনেক ইতিহাস আছে। ওগুলিতে উনি যতগুলি ট্রাস্ট আছে সবগুলোতে উনি আছেন চেয়ারম্যান হিসেবে। দুই একটা হয়তো ওনার অন্য লোক চেয়ারম্যান হিসেবে আছে, আবার এই লোকই আবার আরেকটাতে চেয়ারম্যান আছে। ওনার এটা স্টাইল, এটা আমি ভালো মন্দ আলোচনা করে যাচ্ছি না, হয়তো এটা ওনার সাফল্য স্টাইল। আমি বলেছি উনি আমাকে এই কথাগুলো কিন্তু সম্পূর্ণ আমারই যে বলা তা না, আমাকে কিন্তু অনেক লোক তাদের সঙ্গে যারা কাজ করেছেন এমন লোকই আমাকে বলেছে। এবং উনি আমাকে বলেছেন যে আপনি দেখবেন শেষ পর্যন্ত কোনো না কোনো ফরম্যাটে উনি এই সরকারের সঙ্গে থেকে যাবেন। মানে পরের যে সরকার, হ্যাঁ কোনো না কোনো ফরম্যাটে হয়তো প্রেসিডেন্ট হবেন। হলে যে খারাপ হবে তা কিন্তু আমি বলি না, ভালো হতে পারে। এটা আমি তো মনে করি উনি প্রেসিডেন্ট হলে আমার জন্য খুব ভালো হবে। কারণ প্রেসিডেন্টের যে ভূমিকাটা অ্যাম্বাসেডার হিসেবে উনি খুব সারা দুনিয়াতে খুব ভালো করবেন। আমি কিন্তু এটা নেগেটিভ অর্থে বলছি। নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা করছেন না, মানে বলছেন যে তিনি হয়তো কোনো না কোনো ভাবে থেকে যেতে পারেন। নির্বাচনের যে দাবিটা উঠেছে এখন দেখবেন অনেকে বলছে কিন্তু যে ডক্টর ইউনূস সরকার 5 বছর থাকুক, আবার কেউ কেউ বলছেন উনি আজীবন থাকুক বলছে। এটা নিয়ে কিন্তু আমি মনে করি না যে এটা ডক্টর ইউনূসই করাচ্ছে, এটা আমি মনে করি না। কিন্তু এটা আমাদের ক্যারেক্টারই এরকম। আমরা যখন কাউকে উঠাই বাসায় উঠাই ফেলাই, যখন নামাই ফেলাই। এখন একটু অর্থনৈতিক মানে আপনার কাঁচা বাজারের অবস্থা ভালো, তো আমরা খুব মানে বলছি যেটা বলছিলাম যে 1-1.5 মাস ধরে বেশ সুসময় যাচ্ছে। আমি কিন্তু এটাও বলেছি। কিন্তু আবার দেখেন আমি আরেকটা কথা বলি আপনাকে,
আর এর বলে আমি শেষ করি, জি। কাঁচা বাজারের দাম ভালো, চালের দাম কি ভালো? না, আমিও শুরুতে বলছিলাম যে ওই একটা জিনিস আমি আপনার চালের একটা হিসাব দিই, সিম্পল একটা হিসাব দিই। আমার কাছে আজকে একজন পাঠাইছে, একদম আমি আপনার হিসাব দিচ্ছি। উনি সরকারি কৃষি পণ্যের পাইকারি বাজার যেটা আছে তাজমহল রোডে মোহাম্মদপুরে, সেখানে একটা দোকানে গিয়েছিল যে মায়ের দোয়া রাইস এজেন্সি, জি। এখান থেকে উনি ওনার 3টা রিসিট আমাকে পাঠাইছেন। উনি একই দোকান থেকে একই চাল উনি জানুয়ারি মাসের 3 তারিখে কিনছেন 25 কেজির একটা বস্তা, দাম পড়েছে 1750 টাকা। আচ্ছা। ফেব্রুয়ারি মাসের 1 তারিখে আবার কিনেছেন ওই একই বস্তা 25 কেজির, দাম পড়েছে 2000 টাকা, বেড়ে গেল কিন্তু 250 টাকা। আচ্ছা। আবার 7 তারিখে মানে গতকালকে 7 এপ্রিল কিনেছেন ওই 25 কেজির বস্তা একই চাল, আমার কাছে স্লিপটা আছে, আপনি চাল দিতে পারবো, একই দোকান থেকে কিনেছেন, দাম পড়েছে 2140 টাকা। তো ঠিক 3 মাসের মাথায় বাড়লো কত? বুঝেছি। এটা কিন্তু এই সরকার। এবং আমি হয়তো টমেটো প্রতিদিন আমার না খেলেও চলে, চাল না খেলে চলবে? Fine. চলবে না। কাজে এই প্রসঙ্গগুলো তো আলটিমেটলি তখন ওই রমজানের সময় মানুষ একটা ঘরের মধ্যে ছিল, ভালো লেগেছে, আবার ধীরে 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 কিন্তু এগুলো আসতে থাকবে। যখন আসবে তখন আপনি বলবেন এই মিয়া 2 দিন আগে আপনি বললেন যে ভালো বাজার অবস্থা, আমার খারাপ বলেন কেন? তো এটা তো হবে, ভালো মন্দ মিলিয়ে এইসব কিছু। আমি একটু আজাদ ভাইয়ের মন্তব্য জেনে আসতে চাই। যেমনটি বলছিলেন যে মাসুদ ভাই, যে ডক্টর ইউনূস সাহেবের একটু মানে টেন্ডেন্সি আছে উনি থেকে যেতে চান, সেরকম কি কিছু মনে হচ্ছে নাকি? নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা আছে নাকি? এগুলো আসলে হাইপোথেসিস বা ওনার ব্যক্তিগত পর্যবেক্ষণ, ওনার ব্যক্তিগত পর্যবেক্ষণ। আর একজনের একটা রাষ্ট্রীয় অনেক জায়গা থেকে দেখলাম দাবি উঠছে, এনসিপির একজন লেখেই ফেললেন যা তার জীবনের আকাঙ্ক্ষা তিনি ডক্টর ইউনূসকে 5 বছর এগুলো দেখতে নিয়ে চান। আসলে মন্তব্য করার কোনো বিষয় নেই। আমরা সরকারের অফিসিয়াল পজিশনটা কি আপনারা সবাই ইতিমধ্যে সেটা জেনেছেন। অবশ্যই। আমরা এটা বহুবার আপনাদের কাছে এক্সপ্লেন করেছি। এখন পর্যন্ত সরকারের অফিসিয়াল পজিশন এটাই আছে, এবং সরকার যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সেটাই তারা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে যাচ্ছে। এখন কার কি মনে হলো, কে ফেসবুকে কি মনে করলো, বা গ্রামীণ ব্যাংকের কে ওনাকে কি ফোন করে বলেছেন, এটা দিয়ে তো আর রাষ্ট্র ব্যবস্থা চলবে না। এবং উনি একটু আগে বলেছেন যে শেখ হাসিনার সাথে ডক্টর ইউনূসের সমস্যাটা হয়েছে গ্রামীণ ব্যাংকের এমডি পদ নিয়ে, এটাও আমার কাছে মনে হয় না যে খুব সঠিক কোনো পর্যবেক্ষণ। কারণ আমরা তার আগে থেকে 111-এর সময় থেকে বলছি, আমরা জানি যে সমস্যাটা আরও অনেক আগে থেকেই শেখ হাসিনা ওনাকে হয়তো বা কোনো কারণে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মনে করেছিলেন, এরকম একটা বিষয় নিয়ে আলোচনা আছে। এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মনে করেছিলেন দেখে একটা গ্রামীণ ব্যাংক একটা বিশেষায়িত ব্যাংক হওয়া সত্ত্বেও গ্রামীণ ব্যাংকের এমডির পদটাকে শেখ হাসিনা তার রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছেন ওনাকে হয়রানি করার জন্য। এরকমও কিন্তু একটা ব্যাখ্যা আমরা জানি। তো এটা এখন উনি এই ব্যাখ্যাটা গ্রহণ করবেন কি করবেন না, এটা একান্তই ওনার নিজস্ব বিষয়। কিন্তু আপনার এইসব বিষয়ে আসলে সরলীকরণ করা চলে না। আমরা এখন পর্যন্ত যেটা জানি, রাষ্ট্রের পজিশন হচ্ছে আগামী ডিসেম্বর এবং জুনের মধ্যে নির্বাচন হবে, সেটা নিয়ে সরকার কাজ করছে। এবং এই পরিকল্পনা থেকে কিন্তু সরকার এখনও সরে আসেনি। এর বাইরে এটা নিয়ে আসলে মন্তব্য করার কোনো সুযোগ অন্তত আমার জায়গা থেকে নেই। মাসুদ ভাই যদি কিছু অ্যাড করতে চান। না, এর নতুন করে অ্যাড করার কিছু নেই। উনি যে ব্যাখ্যা দিয়েছেন না, ওনার ব্যাখ্যা আমার কাছে গ্রহণযোগ্য। মানে নির্বাচনটা ধরেই নিচ্ছেন যে তার মানে ডিসেম্বরের মধ্যেই হবে বলে আশা করা যাচ্ছে। নির্বাচন, আমি নিজে মনে করি নির্বাচন হওয়া উচিত। নির্বাচন যত তাড়াতাড়ি হবে তত মঙ্গল, এটা আমি মনে করি। আবার সংস্কারে যে কথা বলা হচ্ছে যে সংস্কারগুলিও হওয়া দরকার, আমি সেটাও মনে করি। কিন্তু রাজনৈতিক দলের সাথে সংস্কার বাদ করেও দিতে পারে। দা কি হবে সংস্কার নিয়ে, এটা নিয়ে অন্য বিতর্ক। আচ্ছা। যেমন ধরেন আপনার যে সংস্কার কর্মকাণ্ড যেভাবে অগ্রসর হচ্ছে, আমি এটা খুব একটা আশাবাদী না। আমি পার্সোনালি আশাবাদী না কেন এখন মনে করেন, এটা আমার বক্তব্য কিন্তু, যে সংস্কারের যে কমিশনগুলি হয়েছে, এই কমিশনগুলিকে আমার কাছে আপ্লুত মার্ক মনে হয় নাই। অনেকগুলো কমিশনকে আমার আপ্লুত মার্ক মনে হয়। হ্যাঁ, কাজে যে কমিশনকে আমরা আপ্লুত মার্ক মনে হয় না, তাদের সাজেশন পলিটিক্যাল পার্টিগুলি গ্রহণ করবে, এটাও আমার কাছে এটা বিরোধ তৈরি হতে পারে। যদি বিরোধ তৈরি হয়, সময় ক্ষেপণ হবে। কিন্তু আমি মনে করি নির্বাচন যত দ্রুত সম্ভব দেওয়া উচিত। কারণ যত কথা আপনি বলেন, যত আপনি সম্মেলন করেন, যত আপনি উৎসব করেন, সব ঠিক আছে, কিন্তু বড় কোনো চুক্তি যখন আপনি করতে যাবেন, দুই একটা ব্যতিক্রম ছাড়া সেখানে কিন্তু ব্যক্তি ইমেজ দ্বারা সবসময় হবে না। তারা সবসময় চাইবে যে আপনি তো দুদিন পরে চলে যাবেন। একটা গভর্নমেন্টের কী হবে, তারা একটা কিন্তু একটা নিয়মিত গভর্নমেন্ট চাইবে। একটা রেগুলার গভর্নমেন্ট ছাড়া কিন্তু চুক্তি বিদেশিরা, বিনিয়োগকারীরা করতে চাইবে না। এটাই নিয়ম, সারা দুনিয়ার এটাই নিয়ম ভাই। সেক্ষেত্রে নির্বাচন না হলে পরে আপনাকে নিয়মিত গভর্নমেন্ট কেমনি পাবেন না তো। সার্বিকভাবে মাসুদ ভাই, যে সরকারের তো 8 মাস হয়ে গেল, মানে আপনি
খুব সংক্ষেপে যদি আপনাকে জিজ্ঞাসা করে এক বাক্যে, মানে শুরুতে তো আপনি অনেক সমালোচনা করতেন এই সরকারের, গেল 1-1.5 মাস আমরাই বলছিলাম যে একটু ভালো যাচ্ছে, আপনি 10-এ কত দিবেন এই সরকারকে? শুনেন, কেমন এই করছে সরকার এখন? 10-এ 9 পেতে পারতো। আচ্ছা, মানে একটা জিনিস পাওয়ার কিন্তু এনভায়রনমেন্ট লাগে, পারিপার্শ্বিক ব্যবস্থা লাগে। এই পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষিতে এই সরকার 10-এ 9 পেতে পারত, কিন্তু ওনারা মানে অতটা মানে নন সিরিয়াস হওয়ার কারণে তারা আমার বিবেচনায় 10-এ 5 পাবে। এখন নন সিরিয়াস কি কারণে বললেন? নন সিরিয়াস বললাম এই কারণে যে তারা যখন উপদেষ্টাগুলি নিয়োগ করছে, সরকার প্রধান তো করছে, এই উপদেষ্টাগুলি যেভাবে নিয়োগ করছেন এই নিয়োগটা ঠিক হয় না। উনি যোগ্য লোককে যোগ্য জায়গায় আনেন না। অ্যাজ ফর এক্সাম্পল, আচ্ছা, যেটা আমি শুনতে এক্সাম্পল বলছেন, বলি বুঝেছি। আপনাকে, যেমন নূরজাহান বেগমকে আনছেন, উনি স্বাস্থ্য উপদেষ্টা, কি বিবেচনায়, আচ্ছা, ফাইন। কি বিবেচনায় বলেন? ডক্টর ইউনূসের মনে হয়েছে আমার পরিচিত দীর্ঘদিন একসঙ্গে আমার কলিগ ছিল, ঠিক আছে আইনে বসাই দিলাম। উনি স্বাস্থ্য খাতের কি করছেন? স্বাস্থ্য খাত একটা দেশের জন্য কত বড় গুরুত্বপূর্ণ বিষয় বলেন। ওয়াহিদুদ্দিন মাহমুদকে এনে বানাইছেন শিক্ষামন্ত্রী, শিক্ষা উপদেষ্টা, বই দিতে পারছে? এরপর তো পরিবর্তন পারছে? হলো, সিআর পারে না। আব্দুল এসেছে। পরিবর্তন কখন হয়েছে? কখন হয়েছে? ওনার জন্য কি শিক্ষাবর্ষ কি ওয়েট করছে? শিক্ষাবর্ষ ওয়েট করি, আচ্ছা, স্টুডেন্টরা বলতেছে যে না, আমাদের পরিবর্তন আসবে, এই জন্য আমরা ওয়েট করি কদিন বই চালাবো। বুঝেছি। আমরা আলোচনার প্রায় শেষে চলে আসছিলাম। আজাদ ভাই, আপনাকে দিয়ে শেষ করব। মাসুদ ভাই আপনাদের সরকারকে 10-এ 5 দিচ্ছে, আপনি কোনো আত্মসমালোচনা করবেন নাকি, বা সরকার কিভাবে চলছে আপনি নিজেকে কিভাবে মূল্যায়ন করবেন? আমি তো মনে করি মাসুদ ভাই অনেক ভালো মার্ক দিয়েছে। বাংলাদেশের যে বাস্তবতায় আপনার সরকার দায়িত্ব গ্রহণ করেছে, 15 বছরের একটা দুঃশাসনের পর একটা গণবিপ্লব হয়েছে। সেই বিপ্লবের পর দেশের 3 দিন কোনো সরকার ছিল না, 7 দিন কোনো পুলিশ বাহিনী ছিল না। দেশের পুলিশ বাহিনীর নৈতিক মনোবল ফিরিয়ে আনতে এখনও সরকারকে স্ট্রাগল করতে হচ্ছে। তো এইরকম যখন বাস্তবতা প্লাস অর্থনীতিটাকে একেবারে তলানিতে গিয়ে রাখা হয়েছিল, তো এই রকম বাস্তবতায় একটা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে এবং তারা কাজ করছে। তো সেই কাজটার পরে 8 মাস পরে এসে মাসুদ ভাই সরকারের যিনি তীব্র সমালোচক, আপনি নিজেই বলেছেন, আপনি নিজেও বলেছেন এবং আমরাও দেখেছি। উনি যখন 5 দিচ্ছেন মানে উনি সরকারকে পাস মার্ক দিচ্ছেন। আমি এটাকে কমপ্লিমেন্ট হিসাবে নেব। ধন্যবাদ। জনাব আবুল কালাম আজাদ মজুমদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং জনাব মাসুদ কামাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে অনুষ্ঠানটা এখানে শেষ করতে যাচ্ছিলাম। দর্শক, এরই সাথে শেষ করছি আজকের মুক্তবাগ অনুষ্ঠানটি। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।